আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার অ্যানালাইসিস সেক্টর ইঞ্জিনিয়ারিং পার্ট 2 নিয়ে কথা বলবো। আজকের লিস্টের প্রথম শেয়ারটা হলো বিবিএস। বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। শেয়ারটা বি ক্যাটাগরি 2013 সালে লিস্টিং হয়েছে। এটা অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, পেইড আপ ক্যাপিটাল 165.93 কোটি। এটা যদি আমরা গত 10 বছরের ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখতে পারবো 2024 সালে তারা ডিভিডেন্ড এসে 0.5%। 0.5%। 2023 সালে কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2022 সালে 3.5% ডিভিডেন্ড দিছে। 2021 সালে দিছে 2%। 2020 সালে দিছে 5% বোনাস এবং 5% ক্যাশ। 2019 সালে দিছে 10% ক্যাশ। 2018-তে 10% ক্যাশ। 2017-তে 5% ক্যাশ এবং 10% বোনাস, এবং 2016-তে 5% ক্যাশ 10% বোনাস, এবং 2015-তে 20% বোনাস। আচ্ছা, তাদের শুরুতে প্রথম 5 বছর তাদের রেকর্ড ভালো ছিল, পরবর্তী 5 বছর তাদের রেকর্ডগুলো খুবই খারাপ, বিশেষ করে 24 থেকে 20 পর্যন্ত। আচ্ছা, এটা যদি আমরা ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি তাহলে আমরা দেখব প্রথম কোয়ার্টারে তাতে লস হইল 27 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তাতে লস হলো 17 পয়সা, এবং তৃতীয় কোয়ার্টারে তাদের লস হলো 5 পয়সা। তাহলে 3টা কোয়ার্টারে তারা লস দিয়েছে। তারা যদি লস দেয় তাহলে আপনাদেরকে কি দিবে? আচ্ছা, এটা লাস্ট ট্রেডিং প্রাইসটা যেটা গেছে সেটা হলো মে 20 তারিখে 10 টাকা 30 পয়সা। 10 টাকা শেয়ার, 10 টাকা 30 পয়সা। এটা যদি আমরা আদার ইনফরমেশন দেখি তাইলে আমরা দেখবো স্পন্সরদের কাছে শেয়ার আছে 30.01, একদম কানের গোড়া দিয়ে। আচ্ছা, গভর্নমেন্ট কোনো হোল্ডিং এখানে নাই। ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 22.36, ফরেন হোল্ডিং হলো 0.07, এবং পাবলিক হোল্ডিং হলো 47.56। তার পরবর্তী শেয়ারটা হলো বিডি অটোকার। শেয়ারটা বেশ পুরানা, বি গ্রুপের শেয়ার। শেয়ারটা লিস্টিং হয়েছে, বেসিক ইনফরমেশন দিয়ে তাহলে আমরা দেখবো শেয়ারটা লিস্টিং হয়েছে 1988 সনে। 12 আর 25-এ তাহলে 37 বছর থেকে শেয়ারটা মার্কেটে আসছে। সেই হিসেবে তাদের কোনো গ্রোথ নাই। আচ্ছা, এটা শেয়ারটা খুবই ছোট শেয়ার। অথরাইজ ক্যাপিটাল 10 কোটি অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল 4.33 কোটি। সেই 37-38 বছর আগে শেয়ারটা আসছে, সে সময় 10 কোটির অনেক ভ্যালু ছিল, 4 কোটির অনেক ভ্যালু ছিল। তো শেয়ারটা কোনো গ্রোথ হয় নাই। শেয়ারটা অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল কোনটাই আর বাড়িতে পারে। আচ্ছা, এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাইলে আমরা দেখবো খুবই দুর্বল অবস্থা। 2024 সনে তারা 2% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, মানে 20 পয়সা। 2023 সনে 2% ক্যাশ ডিভিডেন্ড। 2023 সনে 4% ক্যাশ ডিভিডেন্ড। 2021 সনে 4% ক্যাশ ডিভিডেন্ড। 2020 সনে 3% ক্যাশ ডিভিডেন্ড। আচ্ছা, 2019 সনে 10% ক্যাশ ডিভিডেন্ড। 2018 সনে 3% ক্যাশ ডিভিডেন্ড এবং 12% বোনাস। 2017 সনে 3% বোনাস, এবং 2016 সনে 3% বোনাস। 2015 সনে ওনারা কিছু দেননি। আচ্ছা, খুবই দুর্বল অবস্থা। কিন্তু সেই হিসেবে এদের আমরা যদি ফিনান্সিয়াল পারফরমেন্স দেখি সেটাও দুর্বল অবস্থা। আচ্ছা, ফার্স্ট কোয়ার্টারে তাদের লাভ হয়েছে মাত্র 2 পয়সা, সেকেন্ড কোয়ার্টার লাভ হয়েছে 4 পয়সা, এবং থার্ড কোয়ার্টার লাভ হয়েছে 6 পয়সা। 2, 4, 6, মানে 9 পয়সা তারা লাভ করছেন 12 পয়সা। আচ্ছা, সেটা লাস্ট ট্রেডিং প্রাইস হলো মে 20 তারিখে 82 টাকা 80 পয়সা। যে শেয়ারটা 2% ডিভিডেন্ড দেয় সে শেয়ারটা তো 20% থাকার কথা না। সেই শেয়ারটা 10-12 টাকার মধ্যে থাকলে ভালো হইতো। কেন এই দামটা বেশি? যেহেতু শেয়ারের মার্কেটে শেয়ারটার সাপ্লাই কম। আচ্ছা, যদি আমরা আদার ইনফরমেশন দেখি তাহলে আমরা দেখব এটা কোম্পানির কাছে আছে স্পন্সরের 30.06, এখানে বলা যায় দেখ মিনিমাম ক্রাইটেরিয়া তারা ফুলফিল করছে। আচ্ছা, গভর্নমেন্ট হোল্ডিং নাই। ইনস্টিটিউশন হোল্ডিং হলো 7.60। আচ্ছা, ইনস্টিটিউশন এখানে যায় নাই কারণ আপনাদের বুঝতে হবে যে 82-25 টাকাতে একটা শেয়ার কিনে যদি আপনি 20 পয়সা পান, 30 পয়সা পান, 40 পয়সা পান, তার কোনো কথা আসে না। যার জন্য এখানে ইনস্টিটিউশনাল কোনো বাইরে এখানে নাই, আপনাকে এটা বুঝতে হবে।
ঠিক আছে। তারপরে শেয়ারটা হলো এটা ফরেন ইনভেস্টমেন্ট নাই, পাবলিক হোল্ডিং হলো 62.34। ঠিক আছে, তো শেয়ারের পারফরমেন্স ভালো না, কিন্তু সেই হিসাবে দামটা অনেক বেশি। কেন বেশি? যেহেতু এটা শেয়ারের সাপ্লাইটা কম। তারপরে শেয়ারটা হলো বিডি ল্যাবস, এই গ্রেড শেয়ার। যদি আমরা আদার বেসিক ইনফরমেশন দেখি, তাহলে শেয়ারটা বেশ পুরানা, মার্কেটে আসছে 1981 সালে। অথরাইজ ক্যাপিটাল 50 কোটি, পেইড আপ ক্যাপিটাল 10.53। এইটাও পেইড আপ ক্যাপিটাল অনেক ছোট। আচ্ছা, এটা এক সময় খুব সুনাম ছিল, যখন এটার প্রতিষ্ঠাতা লতিফুর রহমান সাহেব জীবিত ছিলেন, খুব ভালো অবস্থায় ছিল। উনি মারা যাওয়ার পরে সেই অবস্থাটা অনেক দুর্বল, অনেক খারাপ অবস্থায় আছে, এবং তাদের পারিবারিক অনেক সমস্যা এখানে আছে, আমরা যা পত্রপত্রিকা থেকে দেখতে পারি। আচ্ছা, সেই প্রসঙ্গ বাদ দিই। এখন এটা যদি আমরা এটা ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে আমরা দেখতে পারবো 2024 সালে তারা 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 5% বোনাস দিছে। 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে। 2022 সালে তারা 20% ক্যাশ ডিভিডেন্ড এবং 7% বোনাস দিছে। আচ্ছা, 2021 সালে তারা 20% ক্যাশ ডিভিডেন্ড দিছে। 2020 সালে তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে। আচ্ছা, তারা দিচ্ছে, তারা দেয় না তা না, খুবই ভালো অবস্থায় ছিল, ইদানিং তারা খারাপ করতেছে। আচ্ছা, 2019 সালে তারা 20% ক্যাশ ডিভিডেন্ড দিছে। 2018 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড দিছে। 2030-এ তারা 2017-এ তারা 30% ক্যাশ ডিভিডেন্ড দিছে। 2016-তে কিছু দেয় নাই, এবং 2015 সালে তারা 20% ক্যাশ ডিভিডেন্ড দিছে। কোম্পানির পারফরমেন্স এখন খুব খারাপ। আমরা যদি তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখি, পারফরমেন্সটা দেখি, তাহলে আমরা দেখব প্রথম কোয়ার্টারে তারা লস দিছে 5.87 টাকা। 10 টাকা শেয়ারে 5.87 টাকা তারা লস দিছে। দ্বিতীয় কোয়ার্টারে তারা লাভ করছে 3 পয়সা, তৃতীয় কোয়ার্টারে তারা লাভ করছে 11 পয়সা। তাহলে 5.87 টাকা লস দিয়ে যদি 2 কোয়ার্টারে 14 পয়সা লাভ করে, তাহলে সেটা লসই আছে। আচ্ছা, এটা যদি আমরা আদার ইনফরমেশন দেখি, তাহলে আমরা দেখবো 61.85%। এটা হলো লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 109 টাকা 20 পয়সা। আচ্ছা, আদার ইনফরমেশন যখন আমরা দেবো, তাহলে দেখবো কোম্পানির কাছে হোল্ডিং আছে 61.85, মানে 62% কোম্পানির কাছে হোল্ডিং আছে। তো শেয়ারটা ভালো অবস্থায় আছে বলেই মনে করি আর কি। আচ্ছা, এটা গভর্নমেন্ট কোনো হোল্ডিং নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং 8.46। কেন ইনস্টিটিউশন এখানে নাই? যে এই 109 টাকা 10 টাকা দিয়ে শেয়ার কিনা যে ডিভিডেন্ড পাই, সেটা সন্তোষজনক না, যার জন্য হয়তো ওরা ওখানে যায় নাই, বা পারিবারিক কোন্দল যেহেতু আছে, যার জন্য হয়তো ওখানে অন্য কেউ ওখানে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে না। আচ্ছা, এটা ফরেন ইনভেস্টমেন্ট হলো 0.3, পাবলিক হোল্ডিং হলো 29.66, প্রায় 30। ওরা আছে 62 আর 30, 92 এখানে। আচ্ছা, তারপরে শেয়ারটা হলো বিডি থাই অ্যালুমিনিয়াম। শেয়ারটা বি গ্রুপ শেয়ার। আমরা যদি এটা বেসিক ইনফরমেশন দেখে দিলে আমরা দেখবো শেয়ারটা আসছে 1990 সনে। 10 আর 25 35 বছর পুরনো শেয়ার। সেই হিসেবে দীর্ঘ সময় পার করছে, সেই হিসাবে তাদের ওই পারফরমেন্সটা নাই, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, এটা যদি আমরা অথরাইজ ক্যাপিটাল দেখি, তাহলে দেখবো 200 কোটি, পেইড আপ ক্যাপিটাল 127.78, মানে 128 কোটি টাকার মতো। আচ্ছা, এটা ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। 2024 সালে তারা ডিভিডেন্ড আছে 0.25%, জানি না 2.5 পয়সা হয় কিনা। 0.25%। 2023-এ কোনো ডিভিডেন্ড দেয় নাই, 2022-এও কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2021-এ তারা 2% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, এবং 2020-এ তারা 3% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, এবং 3% বোনাস দিচ্ছে। আচ্ছা, তার আগে যদি 5 বছর আমরা দেখি, তাহলে দেখবো 2019 সালে তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই। 2018 সালে তারা 7.50% বোনাস দিছে। আচ্ছা, 2017 সালে 5% বোনাস দিছে, এবং 2016 সালে 5% ক্যাশ দিয়েছে এবং 10% বোনাস দিয়েছে। 2015 সালে ওনারা কোনো ডিভিডেন্ড দেন নাই। যদি আমরা ফিনান্সিয়াল পারফরমেন্স দেখি, তাহলে আমরা দেখব 3টা কোয়ার্টারে তারা লস দিছে। প্রথম কোয়ার্টারে তাদের লস হলো 28 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তাদের লস হলো 62 পয়সা, এবং তৃতীয় কোয়ার্টারে তাদের লস হলো 59 পয়সা। যেহেতু 3টা কোয়ার্টারে লস দিছে, এটা লাস্ট ট্রেডিং প্রাইস ক্লোজিং প্রাইস গেছে 11.80। এই সাথে 11 টাকা গেছে। আসলে যেহেতু 3টা কোয়ার্টারে তারা খারাপ করছে, আর তারা যে ডিভিডেন্ড দিচ্ছে 2024 এবং 22-23 তারা দেয় নাই, সে শেয়ারটা হয়তো 5-7 টাকা আসলে ভালো হতো। সেই হিসাবে এটা ওভার প্রাইস আছে বলে আমি মনে করি।
সেটা যদি আমরা আদার ইনফরমেশন দেখি তাহলে কোম্পানির কাছে আছে 29.18, 30% হোল্ডিং থাকার কথা ছিল, 29.18 আছে, মানে 30% তাদের নাই। সেই হিসেবে এখন আমি যা সর্বশেষ নিউজ যেটা দেখলাম 21 টেলিভিশন থেকে, এই 30% হোল্ডিং যে সব কোম্পানির নাই স্পন্সরদের কাছে, সেই সব শেয়ারগুলো তারা 30% উন্নীত করার জন্য হয়তো একটা সময় দিবেন। আর যদি না হয় তাহলে এইসব কোম্পানিতে তারা বাইরে থেকে ডাইরেক্টর নিয়োগ করবেন। বাইরে থেকে ডাইরেক্টর নিয়োগ করলে কি ভালো ফলাফল আসবে আমার বোধগম্য নয়। আগে অনেকগুলো কোম্পানিকে এরকম দেওয়া হয়েছে, কিন্তু কেউই ভালো করতে পারেনি। এটা লাভের লাভ হয়েছে নিজস্ব পরিচিত লোক, তাদের গ্রুপের কিছু লোক, তাদের লোক বিভিন্ন কোম্পানিতে মনোনীত ডাইরেক্টর হিসেবে যান। আমার ওপিনিয়ন হলো এসব জায়গায় যারা আছেন, যাদের 2%-এর নিচে হোল্ডিং আছে, তারা কেন শেয়ার বিক্রি করে দিল বা কিভাবে তারা বোর্ড অফ ডাইরেক্টরসে আসলো, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা এবং তাদেরকে ফাইন করা, এটা বোর্ডের উপর চাপাই দেওয়া। বাইরে থেকে প্রশাসক নিয়োগ করে দিলেই যেটা ভালো হবে আমার বোধগম্য না, আমার ধারণার বাইরে। আচ্ছা, তারপরের জিনিসটা হলো যে আপনার গভর্নমেন্ট কোনো হোল্ডিং নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 6.09। কেন ইনস্টিটিউশন এখানে যাবে? যেসব কোম্পানি ডিভিডেন্ড দেয় না সেখানে কেন যাবে? ফরেন ইনভেস্টমেন্ট হলো 1.36 এবং পাবলিক হোল্ডিং হলো 63.37। আপনি এটা খেয়াল করবেন, পাবলিক হোল্ডিং যখন অনেক বেশি থাকে, স্পন্সরদের হোল্ডিং কম থাকে এবং ইনস্টিটিউশনাল হোল্ডিং কম থাকে, তাহলে ধরে নেবেন শেয়ারগুলো এমনি দুর্বল থাকে। যে ইনস্টিটিউশন যদি কোনো ভালো কোম্পানির শেয়ার না হয়, তারা নর্মালি ওখানে বিনিয়োগ করতে যান না বা যাবেন না, যেহেতু তারা পরের টাকা বিনিয়োগ করেন নিজের টাকা। এটা খেয়াল করবেন, আপনারা যাবেন, দেখবেন, আপনার জিনিস আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে শেয়ারটা হলো বেঙ্গল উইন্ডসর, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক্স। বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক শেয়ারটা হলো বি গ্রুপের শেয়ার। শেয়ারটা আমরা যদি বেসিক ইনফরমেশন দেখি তাহলে দেখবো শেয়ারটা 2013 সালে লিস্টেড হয়েছে। অথরাইজ ক্যাপিটাল 100 কোটি, পেইড আপ ক্যাপিটাল 91.4 লাখ, প্রায় 92 কোটি। তাহলে অথরাইজ এবং পেইড আপ প্রায় কাছাকাছি হয়ে গেছে। তাদের আর ভবিষ্যতে রাইট বা বোনাস দেওয়ার আর সুযোগ থাকবে না। আচ্ছা, এটা যদি আমরা পারফরমেন্স দেখি তাহলে আমরা দেখবো, ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখবো তারা গতানুগতিক একই হারে ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। কিভাবে এটা দেয় আমার জানা নাই। তারা 2024 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2022 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2021-এও 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে। 2020-এ ওনারা কিছু দেন নাই এবং 2019-এও 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2018-তেও 5% ক্যাশ ডিভিডেন্ড দিছে। তাইলে এখন তারা কন্টিনিউয়াসলি 5% করে দিয়ে যাচ্ছে। তারা মুখস্থ করে, তার 4ও হয় না, 6ও হয় না, ঠিক আছে, 5% করে দিয়ে যাচ্ছে। 5% মানে কত? 5 পয়সা, 10% 10 পয়সা, 20% 20 পয়সা, এটা একদম পরিষ্কার হিসাব। আচ্ছা, এটা যদি আমরা ফিনান্সিয়াল পারফরমেন্স দেখি তাহলে আমরা দেখব প্রথম কোয়ার্টারে তারা লাভ করছে 17 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে লাভ করছে তারা 14 পয়সা এবং তৃতীয় কোয়ার্টারে তারা লাভ করছে 12 পয়সা। কমতেছে, 17, 14, 12 কমতেছে। অথবা নেক্সট কোয়ার্টার বা ফাইনাল কোয়ার্টারে তারা দেখা যাইব যে তারা হয়তো মাইনাস হয়ে গেছে। শেয়ারটা লাস্ট ট্রেড হয়েছে 18 টাকা 30 পয়সায়। এটা যদি আমরা আদার ইনফরমেশন দেখি তাহলে আমরা দেখব স্পন্সরদের কাছে অনেক ভালো শেয়ার আছে, 53.23। ফরেন ইনভেস্টমেন্ট এখানে গভর্নমেন্ট নাই, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 26.53, ফরেন ইনভেস্টমেন্ট নাই, পাবলিক হোল্ডিং হলো 20.24। হ্যাঁ, কম্বিনেশন একদম খারাপ না, কম্বিনেশনটা ভালো অবস্থায় আছে, কিন্তু যে হারে তারা ডিভিডেন্ড দেয় সেটা খুবই কম। যেহেতু তারা 5% ডিভিডেন্ড দেয়, সেটা 8-10 টাকার মধ্যে থাকলে হয়তো ভালো হইতো, 18 টাকা মানে এটা অফ হয়েছে। আজকের আলোচনার সর্বশেষ শেয়ার হলো বিএসআরএম লিমিটেড। বিএসআরএম লিমিটেড শেয়ারটা এই গ্রুপের শেয়ার, খুবই ভালো শেয়ার। এটা যদি আমরা বেসিক ইনফরমেশন দেখি তাহলে আমরা দেখবো শেয়ারটা লিস্টেড হয়েছে 2015 সালে, মানে 10 বছর। অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, পেইড আপ ক্যাপিটাল 298.59, প্রায় 299 কোটি টাকা।
আচ্ছা, এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে ট্র্যাক রেকর্ড খুবই ভালো অবস্থা। আজকের আলোচনায় বেস্ট, আজকের আলোচনায় বেস্ট। আচ্ছা, 2025 সনে তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 35%, 2023 তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 25%, 2022 তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 35%, 2021 তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 50%, 2020 তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 15%। আচ্ছা, 2019 সনে তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 25%, 2018-তে 10% ক্যাশ এবং 10% বোনাস, 2017-তেও 10% ক্যাশ 10% বোনাস, 2016-তে কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই, বোনাস দিয়েছেন 10%, এবং 2015 সনে তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছেন 5%। আইসাই ওই বছর তারা 5% দিচ্ছে, তারপরে 10 দিচ্ছে, তারপরে 10 আর 10 20, তারপরে 20, তারপরে 25, 15, 50, 35, 25, 35 এরকম তো দিয়েই যাচ্ছে। তাহলে মার্কেট এত ভালো একটা শেয়ার আছে, আমরা কেন এটা কিনি না? কেন আমরা এটা কিনি না? কেন আমরা ফাইন ফোর্স কিনতে যাই? কেন আমরা বিসিএসএল কিনতে যাই? কেন আমরা কেবিবি পাওয়ার কিনতে যাই? আমার বোধগম্য না। আপনি দেখেন, ভালো করে দেখেন। আর শেয়ারটার দামও খুব বেশি তাও ঠিক না। আচ্ছা, এটা যদি আমরা ফিনান্সিয়াল পারফরমেন্স দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রথম কোয়ার্টারে তাদের লাভ হচ্ছে 3 টাকা 77 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তাদের লাভ হচ্ছে 2 টাকা 97 পয়সা, তৃতীয় কোয়ার্টার লাভ হচ্ছে তাদের 60 টাকা 57 পয়সা। তাহলে 3 টাকা 77 মানে প্রায় 4 টাকা, 2 টাকা 97 মানে 3 টাকা, 4 আর 3 7 টাকা। পরবর্তী কোয়ার্টারে লাভ হচ্ছে তাদের 7 টাকা 51 পয়সা। তাহলে 10 টাকা 50 পয়সা তারা 3 কোয়ার্টার লাভ করে 10 টাকা শেয়ারে 10 টাকা 50 পয়সা লাভ করছে। তাহলে এই শেয়ারটা তো পরবর্তীতে হয় তারা 35-40% ডিভিডেন্ড দিতে পারে। ভালো অবস্থা। কোম্পানি শেয়ারটা লাস্ট ট্রেডিং হচ্ছে 71 টাকা। 71 টাকা কিনে যদি আপনার 3.5 টাকা পান তা কিনবেন না কেন? 70-72 টাকায় কি আপনাকে যদি 1 মিল ল্যাব কিনে 3.5 টাকা পান, আপনি কিনবেন না কেন? এইসব শেয়ার ভালো শেয়ার, মার্কেট আপনার কিনতে পারেন। মার্কেট খারাপ হচ্ছে, এদের ট্র্যাক রেকর্ড দেখেন, এদের প্রাইস ট্রেন্ডও দেখেন, দাম তাদের অত পড়ছে বলে আমি মনে করি। ঠিক আছে, এটা যদি আমি আদার ইনফরমেশন দেখি তাহলে আমরা দেখতে পারবো কোম্পানির কাছে শেয়ার আছে 47.12, মানে আধা শেয়ার তাদের কাছে আছে। গভর্নমেন্ট কোনো হোল্ডিং এখানে নাই, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 15.59। আচ্ছা, এখানে ফরেন ইনভেস্টমেন্ট 17.07। খেয়াল করবেন, ফরেন ইনভেস্টমেন্ট 17%, ইনস্টিটিউশন প্রায় 16%, 33% তারাই, আর ওদের কাছে আছে 47। তাহলে আর থাকে বেশি কিছু থাকে না। পাবলিক হোল্ডিং হলো 20.5। তাহলে আপনারা দেখেন, বোঝেন। আমার মনে হয় যে আপনার বিনিয়োগ ডিসেম্বর এন্ডিং এর জন্য, জুন এন্ডিং এ যদি কোনো শেয়ার কিনতে চান তাহলে আমি আজকের আলোচনা থেকে সাজেস্ট করব আপনার বিএসআরএম লিমিটেড শেয়ারটা কিনতে পারেন। রিস্ক না, দেখেন আমার আলোচনাটা, দেখেন, শোনেন, কিছু রাখেন 1000, 2000, 5000 কিনে লস হবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি আপনাদেরকে। যদি কোনো দৈব দুর্ঘটনা না ঘটে, এক্সেপশনাল কিছু না ঘটে, তাহলে আপনার টাকা এখান থেকে অবশ্যই লাভ সহ ফেরত আসবে। আচ্ছা, আজকে এখানে রাখি পার্ট 2, পরবর্তীতে আলোচনা করবো পার্ট 3 নিয়ে। যদি শেয়ারটা, যদি আমার আলোচনা ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, বন্ধু মহলে এটা শেয়ার করবেন, যারা শেয়ার ব্যবসা করে বা করতে চায় বা যারা উৎসাহী আছে। আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।